হ্যালো স্টুডেন্টস, ক্লাস 11-এর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সিম্পল হারমোনিক মোশন বা সরল দোলগতির আজকে আমরা ইন্ট্রোডাকশান করব। তো সরল দোলগতি তোমরা এর আগে ক্লাস 9 থেকে বিভিন্ন ধরনের গতির কথা পড়েছো। যেমন ধরো আমরা যদি বলি একটা সময়ের সঙ্গে একটা বস্তু এগিয়ে চলছে, তার ত্বরণ আছে, তার সরণ কত, তার বেগ কত, এগুলো বের করেছো। বা আরেক ধরনের গতি প্রাসের গতি, প্রজেক্টাইল মোশন, আমি একটা জিনিসকে ছুঁড়ে দিলাম উপর দিকে, বা উপর থেকে একটা জিনিস পড়ছে, সে কেমনভাবে পড়বে, বা ছুঁড়ে দিলাম সেকে তার গতিপথটা কেমন হবে, এই ধরনের গতির কথা পড়েছো। কিন্তু আরও এক ধরনের গতি আছে যেগুলো রিপিট করে। যেমন ধরো আমি তোমাদের যদি উদাহরণ দিই, আমাদের শরীরের মধ্যে যে হৃৎপিণ্ড আছে, হৃৎপিণ্ডের যখন আমরা ইসিজি করি বা আমরা যখন রিপোর্টগুলো দেখি, বা হৃৎপিণ্ডের যে গতিটা, সেটা হচ্ছে একই ধরনের গতি ও সময়ের সঙ্গে সঙ্গে করে চলেছে। একই ধরনের মানে হয়তো সংকোচন প্রসারণ একই ধরনের গতি ও সময়ের সঙ্গে সঙ্গে করে চলেছে। বা ধরো এই যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, তাহলে যদি আমরা ওই যে ওর ঘোরার যে পথটা, সেই পথটা একই আছে ধরে নিই, সর্বক্ষেত্রে একই আছে ধরে নিই, তাহলে ও একটা নির্দিষ্ট সময় অন্তর ওই একই পথ রিপিট করছে। তো এই ধরনের গতিগুলো যেগুলো সময়ের সঙ্গে সঙ্গে, এখানে একটা দেখো একটা গ্রাফ আঁকা আছে, যে সময়ের সঙ্গে সঙ্গে এই একটা গতি, তার সরণটা একটা নির্দিষ্ট একটা প্যাটার্ন ফলো করছে। তাহলে এই ধরনের সরণকে আমরা যদি লিখি যে y = ft হয়েছে ফাংশন অফ টি, আবার ফাংশন অফ টি প্লাস ক্যাপিটাল টি, এরকম যদি আমরা লিখি, এই ক্যাপিটাল টিটা হচ্ছে ওর পর্যায়কাল। মানে এই ধরো একটা সাইকেল হতে যে সময়টা লাগছে, সেটাকে যদি আমরা ক্যাপিটাল টি দিয়ে বলি, তাহলে y = ftও যা হবে, y = ft প্লাস ক্যাপিটাল টিও তাই হবে। আচ্ছা, এবার একটুখানি আমরা আরও একটু ডিটেলসে যাব। তো এই ধরনের যে মোশান আবার কে যেটা বলা হচ্ছে পর্যাবৃত্ত গতি। তাহলে আমরা এই ধরনের মোশানকে প্রথমে বললাম পর্যাবৃত্ত গতি। তাহলে পর্যাবৃত্ত গতি হচ্ছে সেই গতি যেটা একটা নির্দিষ্ট সময়ের অন্তর তার প্যাটার্নটা বারবার সেম হচ্ছে, ফলো করছে। তো পর্যাবৃত্ত গতির পরেও আরেক ধরনের গতি আছে, যেগুলোকে বলা হচ্ছে দোলন গতি বা অসিলেশন। দোলন গতি, এটাকে বলা হয় অসিলেশন। তো দোলন গতি জিনিসটা কি না, ধরো তোমরা সেলাই করার যে মেশিন, তার যদি নিডলটা দেখো, বারবার নিডলটা ওটা একটা ওই কাপড়ের উপর বারবার যাচ্ছে আসছে। বা ধরো তোমরা যদি এরকম একটা বডিকে, মাসকে এরকম, এখান থেকে একটা স্প্রিং আছে, স্প্রিংয়ের সাহায্যে এখানে একটা মাস রাখা আছে। এবার এই মাসটাকে আমরা একটুখানি টেনে ছেড়ে দিলাম, তাহলে মাসটা কি হবে? মাসটা এইভাবে দুলতে থাকবে। তাহলে এই যে জিনিসগুলো, এগুলোকে আবার বলা হচ্ছে অসিলেশন একটা টাইপ অফ পিরিয়ডিক মোশন। কিন্তু এক্ষেত্রে কিছু স্পেশাল ফিচার বা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স আছে। সেটা কি না, অসিলেশন যখন, আচ্ছা আরেকটা অসিলেশনের আমি উদাহরণ দিই, যেটা তোমাদের প্র্যাকটিক্যালও আছে, যেটা তোমাদের সুবিধা হবে, সেটা হচ্ছে পেন্ডুলাম কি না, এরকম একটা ধরো একটা স্ট্যান্ড থেকে একটা সুতোর সাহায্যে এরকম একটা বল কিছু ঝোলানো আছে। এবার এই বলটাকে আমরা এইভাবে দুলিয়ে ছেড়ে দিলাম, তাহলে বলটা এইভাবে দুলতে থাকবে, তাই তো? বলটা মাঝে মাঝে এইভাবে দুলতে থাকবে। তাহলে এই বলটা যে দুলতে থাকছে, এর মোশনটাকেও আমরা বলবো অসিলেশন। এবার এই অসিলেশনের মধ্যে এই যে গতিটার স্পেশাল ফিচারগুলো কি কি
না স্পেশাল ফিচার হচ্ছে যে এরা সর্বদা একটা নির্দিষ্ট বিন্দুর দিকে আসার চেষ্টা করবে, যেখানেই যাক না কেন। এখানেও যখন যে এই যে মুভমেন্টটা হবে, এখানে ও এদিকে আসবে, আবার স্প্রিংটা এদিকে নিয়ে যাবে। দেখবে তোমরা যে একটা নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে মোশনটা টু অ্যান্ড ফ্রো, মানে যাওয়া আসা করবে, টু অ্যান্ড ফ্রো। সেটা এইভাবে অনুভূমিক তলে হতে পারে, উলম্ব তলে হতে পারে। স্প্রিংটাকে যদি আমরা এরকম ঘুরিয়ে দিলাম, স্প্রিংটাকে এরকম নাড়িয়ে দিলাম, স্প্রিংটা এইভাবেও হতে পারে। যে কোনো একটা নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে ও অসিলেট করবে। আরেকটা কি মোশন হবে না, তাহলে এই যে অসিলেট করছে, ধরো আমি একটা এটাকে এইখানে দিয়ে দিলাম, ও এদিকে আসছে, এখান থেকে যেই সরিয়ে দিলাম ও এদিকে আসছে, তাহলে আমি একটা বল এদিকে প্রয়োগ করছি, কিন্তু যে বলটা ওকে এদিকে নিয়ে আসছে সে তো একটা ক্রিয়া করছে। তাহলে ওই বলটা, যে বলটা ওকে নির্দিষ্ট বিন্দুর অভিমুখে আনছে, সেই বলটা সর্বদা কি হবে না, ওর যে সরণ আছে ওই সরণের বিপরীতে ক্রিয়া করবে। আমি যদি এদিকে কাজ করি তাহলে রেস্টোরিং, যেটা প্রতিক্রিয়া বল, সোজা কথায় যেটা প্রতিক্রিয়া বল আমরা জানি, প্রতিক্রিয়া বল তো সবসময় বিপরীতে, ক্রিয়ার বিপরীতেই কাজ করে। তো ওই রেস্টোরিং ফোর্স বা ওর একটা নাম আছে প্রত্যানায়ক বল। তাহলে ওই প্রত্যানায়ক বলটা, প্রত্যানায়ক বল, তোমরা একটু ইংলিশ টার্মগুলোর সঙ্গে পরিচিত হওয়ার চেষ্টা করো। রেস্টোরিং ফোর্স, প্রত্যানায়ক বল, প্রত্যানায়ক বল। তো এই রেস্টোরিং ফোর্সটা সর্বদা কি হবে না, যদি আমরা বলা হয় এফ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, এক্সকে যেখানে যদি আমরা বলি ধরো ডিসপ্লেসমেন্ট, ওর সরণের বিপরীত দিকে বরাবর ক্রিয়া করবে রেস্টোরিং ফোর্সটা, এবং ও সর্বদা এই বিন্দুর অভিমুখে আসার চেষ্টা করবে। তো এটাও একটা দোলন গতি। তো এই ধরনের যে দোলন, তাকে আমরা আবার একটা নাম দেব যে সরল দোলগতি, যেটাকে বলা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। এটাকে বলা হবে সরল দোলগতি। সরল দোলগতি কেন না, এই ধরনের গতি, এই অনেকগুলো সরল দোলগতি আবার যুক্ত হয়ে একটা জটিল দোলগতি, জটিল একটা টাইপ অফ মোশন সৃষ্টি করতে পারে। তো সেই একটা জটিল টাইপ অফ মোশন মানে কি, ধরো এরকম একটা ডিস্ক আছে, সেই ডিস্কটাকে আমরা এরকম ওর সেন্টার বরাবর ওকে একটা কৌণিকভাবে ঘুরিয়ে দিলাম, আবার সেটাকে আমরা এইভাবেও একটু নড়িয়ে দিলাম। তো অনেক ধরনের মোশন তৈরি হতে পারে। তো সেই মোশনগুলোকে যদি আমরা ম্যাথমেটিক্যালি ভেঙে ভেঙে দেখি, তো দেখব আমরা কয়েকটা সিম্পল হারমোনিক মোশনের অ্যাডিশান বা ওর সুপার পজিশানের উপর, অ্যাডিশান সবসময় তো সুপার পজিশান মানেই অ্যাডিশান হবে এটা কোনো কথা নয়। যেমন তোমরা ভেক্টর পড়েছো, ভেক্টরের যোগ আর এমনি যোগ মানে অ্যাডিশান যেটা আমি বলছি, সেটা তো আর 2 + 3 = 5 তোমরা এমনি করে দিচ্ছ, কিন্তু ভেক্টরে 2 + 3 অলওয়েজ = 5 সেটা তো তোমরা বলতে পারবে না। তো সেইটা তাহলে ওই ফুরিয়ার অ্যানালিসিসের সাহায্যে বিভিন্নভাবে করা হয়, এটা তোমরা পরে জানবে। তো এই ধরনের গতিকে তাহলে আমরা নাম দেব সিম্পল হারমোনিক মোশন বা সরল দোলগতি। তো এই সরল দোলগতি তাহলে করকম হচ্ছে না, সরল দোলগতি সাধারণ হিসাবে দেখো দু রকম হচ্ছে। একটা হচ্ছে রৈখিক সরল দোলগতি, আর একটা যদি আমরা এরকম ধরনের কোনো সিচুয়েশান থেকে করি যে ওটাকে আমরা এরকম একটা সুতো দিয়ে ঝুলিয়ে রেখেছি, দিয়ে এটাকে দেখো কৌণিকভাবে একটা ডিস্ককে আমরা কৌণিকভাবে ঘুরিয়ে দিলাম, তাহলে ডিস্কটা কী হবে, এরকমভাবে নড়বে, এরকমভাবে নড়বে। তাহলে এটা তো একটা বৃত্ত, এই বৃত্তটা নড়ছে, তাহলে এর তখন এই যে গতিটা এখানে t = 0 ছিল, তো এই জিনিসটা t = t ধরো সময়ে এখানে এসছে, তাহলে এই যে গতিটা, তখন আমরা এটাকে বৃত্তীয় গতি বলবো। তাহলে কৌণিক দোলগতি এটা সরল দোলগতি না। সরল দোলগতিটা সবসময় কী হবে, স্ট্রেট লাইন বরাবর হবে।
এইরকম একটা ধরো পজিশান আছে, এখান থেকে গতি যেটা হচ্ছে। তবে প্রত্যেকটা বৃত্ত গতি এক ধরনের সরল দোল গতি, সেটা আমরা একটু পরে পড়ব। তাহলে এই যে পেন্ডুলামের গতিটাকে আমরা কি বলবো না, পেন্ডুলামের গতিটাকেও আমরা রৈখিক সরল দোল গতি বলবো। কিন্তু তোমরা বলবে না স্যার এটা তো কোণ বরাবর হচ্ছে, ঠিক কথা, কিন্তু যখন অসিলেশনটা খুব স্মল হচ্ছে, মানে এই অ্যাঙ্গেলটা যখন খুব স্মল হচ্ছে, তখন এই গতিটাকে আমরা ট্রিট করব যে এটাও একটা টাইপ অফ সরল, মানে রৈখিক সরল দোলগতি। মনে থাকবে তাহলে সবসময় যে পেন্ডুলামের গতিটা যদি তার কোণটা কম হয়, মানে পেন্ডুলামের যে ভ্যারিয়েশনটা সেটা খুব কম হয়, স্মল অ্যাঙ্গেল হয়, তখন আমরা তাকে সরল দোল। কিন্তু পেন্ডুলামকে আমি খুব দুলিয়ে দিলাম, তাহলে ওই গতিটাকে আমরা সরল দোল গতি বলবো না, তখন কৌণিক দোল গতির আকারে ওটাকে আমরা ট্রিট করব। তাহলে এরপর আমরা তাহলে যে কথাগুলো পড়লাম সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি পড়লাম, আর সরল তার সঙ্গে অসিলেশন পড়লাম। অসিলেশন থেকে আমরা দেখলাম যে টাইপ অফ মোশনটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে সরল দোলগতি। তাহলে সরল দোলগতির আমরা ফিচার্সগুলো যেটা পড়েছি, যে ফিচার্সগুলো মেনলি কি ফিচার্স বললাম, যে রেস্টোরিং ফোর্স যেটা এফ, সেটা প্রপোর্শনাল টু মাইনাস এক্স, তাই তো। এইবার দেখো তাহলে আমরা ক্যালকুলাসের এতে এফকে কিভাবে লিখতে পারি। এফ মানে ফোর্স, ফোর্স মানে হচ্ছে মাস ইন্টু অ্যাক্সিলারেশন, তাই তো। অ্যাক্সিলারেশনকে কিভাবে লিখি, d2x বাই dt স্কোয়ার। আচ্ছা, এবার যদি ইকুয়াল টু লিখি, ইকুয়াল টু মাইনাস এস এক্স। এস কি, এস একটা টাইপ অফ কনস্ট্যান্ট, টাইপ অফ কনস্ট্যান্ট। ইকুয়াল টু লিখতে গেলে, প্রপোর্শনাল টু থেকে ইকুয়াল টু লিখতে গেলে কনস্ট্যান্ট দিতে হয়। এইবার তাহলে কি হলো, এটাকে যদি আমরা ভালো করে লিখি, d2x বাই dt স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এস বাই এম ইন্টু এস। এস বাই এমকে আমরা বলি, এস বাই এমকে ধরে নেওয়া হয় ওমেগা স্কোয়ার। তাহলে d2x বাই dt স্কোয়ার ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এক্স। এখান থেকে পেয়ে গেলাম d2x বাই dt স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। এখান থেকে এক্স এর একটা সমাধান বের করানো যায়, এইটাকে বলা হয় ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সমাধান বের করতে যদি তোমরা শিখেছো তাহলে তোমরা সেটা পারবে। সেটা যদি করা যায়, মোটামুটি দেখা যায় এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি বলা হয়। এবার এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস মাইনাস আলফা, এইটাকে বলা হয় সরল দোলগতির ইকুয়েশন। তো এটা যদি কি করে এসছে তোমরা যদি জ্যামিতিকভাবেও প্রমাণ করতে চাও তাহলেও পারবে। যেটা তোমাদের আমি একটু আগে বলছিলাম, যে আমরা যদি ধরো একটা বৃত্তের মোশন হচ্ছে, বৃত্ত বরাবর একটা জিনিস মোশানে আছে, তখন কি হয় সেটা আমরা একটু দেখে নিতে পারি। ধরো এখানে টি ইকুয়াল টু 0-তে একটা পার্টিকেলটা ছিল, এটা ওর সেন্টার। এবার এখান থেকে এটা ওমেগা কৌণিক বেগ নিয়ে টি ইকুয়াল টু টি সময় এইখানে এসে পৌঁছেছে। তাহলে এখানে একটা নাম দিয়ে দিই, এটার নাম দিই ধরো এ ও, এটার নাম বি দিলাম, এটা হলো থিটা। তাহলে ওমেগা কৌণিক বেগ নিয়ে যাচ্ছে, তাহলে থিটা ইকুয়াল টু ওমেগা টি। এইবার আমরা যদি পারপেন্ডিকুলার পয়েন্টটা দেখি, ওর যে রেডিয়াসের উপর পারপেন্ডিকুলার যে পয়েন্টটা,
সেই পয়েন্টটার যদি আমরা ভ্যারিয়েশনটা চিন্তা করি, ধরো প্রত্যেকটা পয়েন্টের পারপেন্ডিকুলার সুপার ইম্পোজটা যদি তোমরা কল্পনা করো, দেখো এইভাবে ঘুরছে জিনিসটা, তাহলে এর পারপেন্ডিকুলার পয়েন্টটা কোনটা হচ্ছে এখানে, আবার যখন এখানে গেল এখানে, আবার যখন এগিয়ে যাচ্ছে এখানে আসবে। এইভাবে দেখো এই জিনিসটা যেন সরল রেখা বরাবর একবার আসছে, আবার তার পরের ফেজে যখন এখান থেকে এখানে যাচ্ছে আবার সরল রেখা বরাবর ফিরে যাচ্ছে। তাহলে এটা কি হলো, এটা এই বরাবর এলো আবার এই বরাবর ফিরে গেল। তাহলে এই পারপেন্ডিকুলার সার্কুলার মোশনটাকে আমি ইকুইভ্যালেন্ট টু একটা কি করলাম, যে একটা সিম্পল হারমোনিক মোশনে, এবং সেটা রৈখিক সিম্পল হারমোনিক মোশনের ইকুইভ্যালেন্ট হিসাবে এইভাবে দেখাতে পারি। এইবার দেখো এইটা যদি ওপি হয়, এই ওপিটাকে আমরা বলি সরণটা ওপিকে এক্স বলি, তাহলে এক্স ইকুয়াল টু কী হচ্ছে না, এক্স ইকুয়াল টু এটা রেডিয়াস যদি এ হয় তাহলে কি হচ্ছে, এক্স ইকুয়াল টু এক্স বাই এ সমান কি হচ্ছে সাইন ওমেগা টি। তাহলে এক্স ইকুয়াল টু কি লিখতে পারি, এ সাইন ওমেগা টি। তাহলে আমরা জ্যামিতিকভাবেও এইভাবে এটাকে দেখাতে পারি। এইবার তোমরা বললে যে স্যার এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি কি শুধু হয় না, আমি এটা এক্স ইকুয়াল টু এ কস ওমেগা টিও লিখতে পারি। কখন না, এই পারপেন্ডিকুলারটা আমরা এই দিকে নিয়েছি। এবার দেখো দেখি এইটা যদি কি আমরা এই দিকে নিতাম, তাহলে এরও পারপেন্ডিকুলার যে হচ্ছে সেইটাকে যদি আমি ধরি, তাহলে এখান থেকে মোশনটা যখন এইভাবে এসে আবার এখানে এলো, দেখো এখানেও সেইভাবে সরলরৈখিক গতি হচ্ছে। তাহলে এইবার এখানে এই ওপিটাকে এক্স ধরেছি, এবার যদি ও কিউটাকে আমরা এক্স ধরতাম, তাহলে এটা যদি থিটা থেকে থাকে তাহলে দেখবে এটা তখন হয়ে যাবে এক্স ইকুয়াল টু এ কস ওমেগা টি। তাহলে কস ওমেগা টি হোক বা সাইন ওমেগা টি যাই হোক, একটা সিম্পল হারমোনিক মোশনের যে ইকুয়েশন সেটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। আচ্ছা, এইবার দেখো আমরা বলছি যে সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন হচ্ছে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি বা এক্স কস ওমেগা টি। কিন্তু এখানে দেখো আমি লেখার সময় তোমাদের যখন বলছি যে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস মাইনাস আলফা, এইবার তাহলে এই জিনিসটা কেন না, এই আলফাটাকে প্রারম্ভিক দশাকোণ বা ইপোক বলে একটা জিনিস করা হয়। সেই জিনিসটা কি না, এখানে টি ইকুয়াল টু জিরোতে আমি দেখো থিটা ইকুয়াল টু জিরো এইভাবে শুরু করেছি, কিন্তু যদি টি ইকুয়াল টু জিরোতে জিনিসটা এখানে থাকতো বা টি ইকুয়াল টু জিরোতে জিনিসটা এখানে থাকতো, তখন এই থিটাটাকে কি করতে হতো না, থিটাটাকে আমি কি করতাম যে এই কোণটা প্লাস এই কোণটা বা এই কোণটা মাইনাস এই কোণটা আমাকে করতে হতো, এই কোণটা প্লাস এই কোণটা করতে হতো, বা যদি যখন এখানে আছে তখন কি করতে হতো, এই কোণটা মাইনাস এই কোণটা, প্রারম্ভিক যে দশা কোণ যেটা ফার্স্ট পজিশনে ছিল, মানে টি ইকুয়াল টু জিরোতে হয় এখানে ছিল বা ওখানে ছিল, সেটাও তো হতে পারে, তখন যে অ্যাঙ্গেলটা সেইটা বের করানোর জন্য এই ওমেগা টি প্লাস মাইনাস আলফা বলা হচ্ছে। সেই জন্য এই আলফাটাকে বলা হচ্ছে প্রারম্ভিক দশাকোণ বা ইপক বলা হচ্ছে। এবার তাহলে সিম্পল হারমোনিক মোশনের তোমরা ইকুয়েশনটা পেয়ে গেলে এর ভেলোসিটি বের করতে হবে। এর ভেলোসিটি কিভাবে বেরোবে না, ভেলোসিটি আমরা জানি ডিএক্স বাই ডিটি করবে। ভেলোসিটি পেয়ে গেলে ভেলোসিটি কি হবে না, ডিএক্স বাই ডিটি কি হবে, এ কস ওমেগা টি প্লাস মাইনাস আলফা ইন্টু ওমেগা, তাই তো? আচ্ছা, এইবার দেখো এ কস ওমেগা টি, এবার কস সাইন ওমেগা টি প্লাস মাইনাস আলফাকে আমরা কি লিখতে পারি, এইখান থেকে আমরা যদি বের করে নিই সাইন ওমেগা টি প্লাস মাইনাস আলফা, এটাকে আমরা কি লিখতে পারি এক্স বাই এ। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি কস ওমেগা টি প্লাস মাইনাস আলফা কি লিখতে পারি 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার
মানে কস স্কোয়ার যদি হয় তাহলে শুধু কস বের করলে কি হবে, √1 - x²/a²। তাহলে সেটা এবার এখানে বসিয়ে দাও। তাহলে এখানে কি থাকলো, a ওমেগা ইন্টু কস ওমেগা টির জায়গায় √1 - x²/a²। এটাকে যদি তোমরা করো তাহলে কি বেরোবে, a ওমেগা আর √a² - x² বাই নিচের এটা বেরিয়ে গেল, এ কেটে যাবে, তাহলে বেরিয়ে গেল ওমেগা √a² - x²। তাহলে এবার এটা কি ক্যাপিটাল, এখানে স্মল এ লিখেছিলাম, কিন্তু এই ক্যাপিটাল এটা লেখার কারণ হচ্ছে এটাকে আমরা বলি ডিসপ্লেসমেন্ট বা বিস্তার, যেটা তোমাদের কয়েকটা টার্ম আমি ব্যাখ্যা করলাম না, এগুলো তোমরা জানো ধরে নি, যে পর্যায়কাল কাকে বলে, বিস্তার কাকে বলে, কম্পাঙ্ক কাকে বলে, এগুলো তোমরা জানো আশা করি ধরে নি। তাও এক কথা একবার বলে যাচ্ছি, বিস্তার মানে কোনো সময় ওই পার্টিকেলটার যে পজিশন বা ম্যাক্সিমাম যে পজিশনটা হতে পারে তাকে আমরা বিস্তার বলছি। ডিসপ্লেসমেন্ট বলছে কোনো পার্টিকুলার সময়ে t=t কতটা ও যেতে পারে, কিন্তু বিস্তারটা হচ্ছে ও ম্যাক্সিমাম যেটা যেতে পারে সেটাকেই বলা হচ্ছে বিস্তার। আর পর্যায়কাল হচ্ছে ওর একটা পূর্ণ কম্পন করতে যে সময় লাগছে। পূর্ণ কম্পন মানে যদি ধরো একটা সিম্পল হারমোনিক মোশন, যদি আমরা একটা পেন্ডুলাম ধরি, পেন্ডুলামটা এদিক থেকে এদিকে গেল, এখান থেকে ফিরে এলো, ফিরে আবার এইখানে আসতে যে সময়টা লাগছে সেইটাকে বলা হচ্ছে পূর্ণ কম্পন। মানে কি, ওর মোশনটা সর্বদা একই আসছে যে পজিশনে, আবার ফিরে তখনই আমরা যে সময় লাগছে তাকে বলবো একটা পূর্ণ কম্পন। এই দেখো এদিক থেকে মোশনটা কোন দিকে গেছে, মোশনটা এই দিকে গেছে, আবার যখন এদিকে এলো কিন্তু মোশনটা কোন দিকে আছে, ওর অপোজিট, তাহলে আমরা পূর্ণ কম্পন ধরলাম না। এখান থেকে আবার এই পজিশনে পৌঁছালো, এই পজিশন থেকে যখন ফিরে এখানে আসছে তখন ওর মোশনটা আবার ওই দিকে, সেই জন্য এখানে যখন ফিরে এলো তখন আমরা তাকে বললাম সেটাই হচ্ছে তার একটা পূর্ণকম্পন হলো। সেইটাকে আমরা পর্যায়কাল বা ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করলাম, যেটা তোমাদের এক্ষুনি বলছিলাম না, ফাংশন টি ইকুয়াল টু একটা পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে f(t+t) হচ্ছে, মানে এই টিটা হচ্ছে পর্যায়কাল, ওই পর্যায়কালে ও আবার সেম পজিশানে চলে আসছে। এবার 1 সেকেন্ডে যতগুলো পূর্ণকম্পন হচ্ছে তাকেই বলা হচ্ছে কম্পাঙ্ক। তো এগুলো তোমরা আশা করি দেখে নেবে। তো সেখান থেকে আমরা বের করলাম তাহলে ভি এর যে সমীকরণ, একটা সিম্পল হারমোনিক মোশনের ভেলোসিটি ভি ইকুয়াল টু কি হলো, ওমেগা x² - x²। এবার সিম্পল হারমোনিক মোশনের আবার একবার যদি তোমরা d2x dt² করে দাও, এটা কি বেরোবে, এটা বেরিয়ে যাবে ত্বরণ a ইকুয়াল টু d2x dt²। d2x যদি dt² তোমরা বের করো তাহলে বেরিয়ে যাবে ত্বরণ। ত্বরণের তাহলে কি হবে এটা নিজেরা করে দেখতে পারো। ত্বরণের এইটা ω²x হয়ে যাবে, ω²x মাইনাস একটা থাকবে, কারণ সরণ আর ত্বরণ সর্বদা এক্ষেত্রে সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে রিভার্স ডাইরেকশনে আছে, সেই জন্য ওটা -x থাকবে। তাহলে একটা সিম্পল হারমোনিক মোশনের আমরা কি কি জেনে নিলাম, আমরা তার ইকুয়েশন জানলাম, ইকুয়েশনটা থেকে তার ভেলোসিটি জানতে পারবো, তার ত্বরণ জানতে পারবো। এবার এইগুলো কি করে জানতে পারছি তোমরা বোঝার চেষ্টা করো, আশা করি বুঝতে পারবে। এরপর যেটা আমরা একটু জানবো সেটা হচ্ছে একটা ধরো সিম্পল হারমোনিক মোশনের এনার্জি ক ধরনের হতে পারে। স্বাভাবিক আমরা জানি এনার্জি দু ধরনের হয়, একটা মোশন যখন আছে তার গতিশক্তি আর স্থিতিশক্তি। তাহলে গতিশক্তির রাশিমালাটা কি, গতিশক্তির রাশিমালা হচ্ছে এনার্জি, কাইনেটিক এনার্জি, আরেকটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জিটাকে প্রথমে বের করি, 12 mv²।
তাহলে হাফ এম ভি স্কোয়ার মানে কি, একটু আগে ভি বের করেছি, ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাই তো? তাহলে ভি স্কোয়ার ইকাল টু কী হয়ে যাবে, ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার তাহলে আমরা স্থিতিশক্তিটাকে দেখব। স্থিতিশক্তি যে ব্যাপারটা হচ্ছে, স্থিতিশক্তিটা কি না, স্থিতিশক্তিটা হচ্ছে যে সরল দোল গতির উপর যে প্রত্যানায়ক বল রেস্টোরিং ফোর্স যেটা ক্রিয়া করছে, সেই ফোর্সটা তাহলে যখন মোশন হচ্ছে তখন ক্রিয়া করছে, তাহলে প্রথমে ফোর্সটা 0 থাকছে, ম্যাক্সিমাম ফোর্সটা হচ্ছে, ফোর্সটা তাহলে কী করে বের করব না, ত্বরণ হচ্ছে, ত্বরণ এ ইকাল টু ওমেগা স্কোয়ার এক্স, আমরা এখানে চিহ্নটাকে অমিট করলাম, তাহলে এম ইন্টু এ হবে, তাহলে এম ওমেগা স্কোয়ার এক্স। এখন দেখো এইটা হচ্ছে ম্যাক্সিমাম ফোর্স আর মাঝখানে ফোর্স থাকছে 0, তাহলে এর যদি গড় আমরা একটা বের করি যে এম ওমেগা স্কোয়ার এক্স প্লাস 0/2, মানে মিন যে ফোর্সটা সেটা হলো কি এম ওমেগা স্কোয়ার এক্স। এখন এটা হলো ফোর্স, তাহলে আমরা যে শক্তি হলো সেই শক্তিটা কি হবে না, এই ফোর্স ইন্টু যে ডিস্টেন্সটা যাচ্ছে, ডিস্টেন্সটা কত যাচ্ছে না, ডিস্টেন্সটা যাচ্ছে এম ওমেগা স্কোয়ার এক্স ইন্টু এক্স, কী হবে হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে এইটাই হবে পোটেনশিয়াল এনার্জি। তাহলে এই পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জিকে যদি আমরা ম্যাচ করিয়ে দিই তাহলে কত হবে, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি সমান হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। দেখো এখানে যদি আমরা ভেঙে দিই, এই হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার আর এটা মাইনাস আছে, এটা প্লাস আছে, এটা কেটে যাবে, হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার মাইনাস হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে এই দুটো কি হলো, কেটে গেল, তাহলে শুধু থেকে গেল কোনটা, হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার। তাহলে দেখো যে কোনো পজিশানের কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি মানে মোট এনার্জি, সেটার কিন্তু কোনো তার ডিসপ্লেসমেন্টের উপর ডিপেন্ড করে না, ওটা একটা ফিক্সড হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার। কেন ফিক্সড না, যদি আমরা কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জিকে একটা এনার্জি ডিসপ্লেসমেন্টের সঙ্গে আমরা তুলনা করি, এক্সের সঙ্গে তুলনা করি, তাহলে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি, সেই জন্য টোটাল এনার্জি যদি আমরা কল্পনা করি তাহলে টোটাল এনার্জি হচ্ছে, এদিকটায় ধরো এনার্জি, তাহলে টোটাল এনার্জি অলওয়েজ ফিক্সড এই লাইন বরাবর থাকছে, ওটা হচ্ছে কনস্ট্যান্ট, সেটা হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার। ওটা এক্সের উপর কোনো ডিপেন্ড করছে না বা এক্সের উপর ভ্যারি করছে না। এবার দেখো এখান থেকে সহজ সহজ ছোটোখাটো কিছু প্রবলেম পড়ে, তোমরা আগে থিওরিটা বোঝার চেষ্টা করো, প্রবলেম তোমরা নিজেরা পারবে। আর এর পরের একটা সেকেন্ড পার্ট আমরা করব, সেই সেকেন্ড পার্টে আমরা দেখাবো যে বিভিন্ন ধরনের যে কাইনেটিক সিম্পল হারমোনিক মোশনগুলো আছে সেগুলো একটার আরেকটার উপর যদি পড়ে সেটা কি হতে পারে, সেটা কিভাবে তৈরি হয়, মানে তাদের মধ্যে দশা পার্থক্য সেম থাকলে, দশা পার্থক্য কিছুটা ভ্যারি করলে, দশা পার্থক্যটা একদম অপোজিট ফেজে থাকলে কি হয় সেটা আমরা ধীরে ধীরে জানার চেষ্টা করব। তাহলে আজকে তোমাদের এই এনার্জিটুকুই থাকলো, তারপরেরটা আবার পরের দিন হবে। ঠিক আছে।